অলরাইট গাইস, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, জিম্বাবুয়ে ট্যুরও শেষ হয়ে গেছে। আমাদের নতুন কোচ জিজি জিজি গৌতম গম্ভীর অলরেডি তার দায়িত্ব পেয়ে গেছে। এবং বলে রাখা ভালো, গৌতম গম্ভীর 5টা শর্ত দিয়েছিল, আমরা সবাই জানি, যখন ইন্ডিয়া টিমের কোচ তাকে হতে বলা হয়। আজকে সেই 5টা শর্ত নিয়ে কথা বলবো। গৌতম গম্ভীরের সামনে কী কী চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কথা বলবো, এবং গৌতম গম্ভীরের নেক্সট টার্গেট কি, ইন্ডিয়ান কোচ হিসাবে আমরা তার কাছ থেকে কী কী এক্সপেক্ট করছি এবং কতটা মনে হচ্ছে সেই এক্সপেকটেশনের উপর গৌতম গম্ভীর আমাদের নিরাশ করবে না, সেটা আমরা আজকে দেখব। তো ফার্স্টে আমি শর্তগুলো বলে নিই যে গৌতম গম্ভীর জয় স্যারের কাছে কোন 5টা শর্ত রেখেছিল যখন তাকে বলা হয় ইন্ডিয়ান টিমের কোচ হতে। তো ফার্স্ট শর্ত চেয়েছিল গৌতম গম্ভীর যে টিমের উপর ফুল কন্ট্রোল থাকবে, যা ডিসিশন নেওয়া হবে তাতে কোনো বাইরের লোক ইনভলভ হবে না, কোচ ডিসিশন নেবে এবং ক্যাপ্টেন ডিসিশন নেবে। এবং এটা হওয়া উচিত আমার মতে, যে কোনো ন্যাশনাল টিমে হোক, ক্লাব টিমে হোক, কোচ এবং ক্যাপ্টেন তারাই টিম ডিসাইড করবে, তারাই ফাইনাল 11 ডিসাইড করবে, তারাই সমস্ত কাজ করবে, তাদের ওটা কাজ, তো স্বাভাবিক, তাই না? সেকেন্ড যে শর্ত গৌতম গম্ভীর দিয়েছিল সেটা হচ্ছে গৌতম গম্ভীর তার নিজস্ব চয়েস অনুসারে সাপোর্টিং স্টাফ চুজ করবে। ইতিমধ্যে কিছু কিছু নাম আমরা পেয়ে যাচ্ছি, যেমন আমাদের বিনয় কুমার নাকি বোলিং কোচ হবে, জন ডিরোস ফিল্ডিং কোচ হবে, কেকেআরের যে ব্যাটিং কোচ অভিষেক নায়ার তাকে ইন্ডিয়ান কোচে ব্যাটিং কোচ করা হবে। তো জানি না কি হবে। এবং গৌতম গম্ভীর এর একটা কোয়ালিটি আছে যে খুব আন্ডার রেটেড লোককে দিয়ে খুব ওভার রেটেড কাজ করিয়ে দেয়, মানে জানি না কি আছে, কি বলে। খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এবং দেশের জন্য সবার আগে ভাবে, ওই লোকটা একমাত্র, দ্যাট ইজ দ্য অনলি ওয়ান ক্রিকেটার যে ওপেন ন্যাশনাল টেলিভিশনে বলেছিল যে ইন্ডিয়া পাকিস্তানের সিরিজ হওয়া উচিত নয়, কারণ কোনো স্পোর্টিং ইভেন্ট আমাদের দেশের জওয়ানদের রক্তের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে না। অ্যান্ড সেই দিন থেকে, যেদিন আমি ইন্টারভিউটা দেখেছিলাম, সেই দিন থেকে আমার রেসপেক্ট গৌতম গম্ভীরের জন্য যেটা বেড়েছে এবং অন্য ক্রিকেটারদের জন্য যেটা কমেছে। আই এম সরি টু সে দ্যাট। বাকি সবাইরা বলে হ্যাঁ হওয়া উচিত, আমাদের ওর দেশে না, ওরা আমাদের দেশে আসুক। অনেককে বলেছি, অনেককে শুনেছি, বড় বড় ক্রিকেটারদের শুনেছি, লেজেন্ড ক্রিকেটারদের শুনেছি, কিন্তু একটা মানুষই বলেছে একটা স্পোর্টিং ইভেন্ট কোনোদিনও আমাদের সৈন্যদের রক্তের থেকে, সৈন্যদের প্রাণের থেকে বড় হতে পারে না। হিউজ রেসপেক্ট ম্যান, হিউজ রেসপেক্ট। 3 নম্বর যে শর্ত গৌতম গম্ভীর জয় স্যারের কাছে রেখেছিল সেটা হচ্ছে 2025 চ্যাম্পিয়ন ট্রফি হবে আমাদের সিনিয়র প্লেয়ারদের জন্য লাস্ট চান্স। দেখো, এর পিছনে অনেকে এর এগেনস্টে যাবে, অনেকের পক্ষে যাবে। আমার মতে, যেটা আমার মনে হয়, সিনিয়র প্লেয়ার বলতে আমরা কাকে বলছি? বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ওকে, ওয়ানডেতে আপাতত। কারণ জাসপ্রীত বুমরা, সিরাজ, যারা তো সিনিয়র নয়, আর এদের এখনও 10 বছর মিনিমাম আছে। তো যদি বিরাট কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ খেলে, সেরকম কন্ডিশন বিরাট কোহলি আছে, সেরকম ফিটনেস আছে, সেরকম হাঙ্গারটা আছে, কিন্তু আমার মনে হয়, আমার সত্যি মনে হয় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2025 WTC ফাইনালের পরে আমরা মেবি রোহিত শর্মাকে রিটায়ারমেন্টও দেখে নিতে পারি, যদি জিতে যায় না, এই দুটোর মধ্যে একটা ড্যাম শিওর রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়ে নেবে, কোনো চান্সই নেই। যে ফরম্যাটে জিতবে সেটা রিটায়ারমেন্ট। যদি WTC জিতে নেয়, টেস্ট থেকে নিয়ে নেবে, আর যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়, ওয়ানডে থেকে নিয়ে নেবে। ড্যাম শিওর, লিখে দিচ্ছি ভাই, ঠিক আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যদি বলি, আমি এর পক্ষেও নয় বিপক্ষেও নয়, কারণ গৌতম গম্ভীর ওই যে বললাম, খুব আন্ডার রেটেড প্লেয়ারদের দিয়ে ওভার রেটেড কাজ করিয়ে নেয়। আন্ডার রেটেড প্লেয়ার কারা? যাদের ডেবিউ হয়নি বা যারা 1-2 ম্যাচ খেলে বাদ পড়ে গেছে, এরকম প্লেয়াররা, ঠিক আছে? যাদের নতুন ডেবিউটান, তাদেরকে ডেবিউ করাবে, তাদেরকে চান্স দেবে, তাদের এক্সপিরিয়েন্স বাড়াবে। ইন্টারন্যাশনাল গেম ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। এবং স্কিল 9-10 করে সবারই সমান। তুমি ইন্ডিয়া টিমে চান্স পেয়েছো, তুমি ওই জার্সিটা পরতে পেরেছো, তার মানে তোমার মধ্যে গুণ আছে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি খেলতে জানো। কিন্তু প্রেসার হ্যান্ডেল বা যে মিডিয়া যেরকম কথা বলে, প্রেসার হ্যান্ডেল, মেনলি প্রেসার। ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার হওয়া মানে প্রেসার হ্যান্ডেল, সোজা কথা, ঠিক আছে? পাবলিকের এক্সপেকটেশনের উপর দাঁড়িয়ে যাওয়া, পাবলিক তোমার কাছ থেকে কতটা এক্সপেক্ট করছে, তুমি তার এগেনস্টে কতটা তাদের ফল দিতে পারছো, সেরকম হিসাবে তোমাদের ফ্যান বেস এখানে ডিসাইড হয়। তো ইটস এ ক্রিটিক্যাল মোমেন্ট। তো ওই জন্য আমার মতে গৌতম গম্ভীর সেই সমস্ত প্লেয়ারদেরকে টার্গেট করছে যারা
ট্যালেন্টেড যারা এখনও চান্স পাচ্ছে না এই সিনিয়রদের প্লেয়ারদের জন্য, এবং কথাটা সত্যি, কিছুটা সত্যি। কারণ দেখো 2013-14 থেকে ওপেনিং 2-3 এই আমাদের নিয়ে ভাবতে হতো না। আমাদের ভাবতে কত হয়েছে 4-5-6 সব দিন ইন্ডিয়া টিমে 4-5-6 নিয়ে আমাদের ভাবতে হয়েছে, 1-2-3 নিয়ে আমাদের কোনোদিনও ভাবতে হয়নি। ওকে, তো আমি এটা নিউট্রাল থাকবো, আমি এটা এগেনস্টেও যাবো না, আমি এটা পক্ষেও যাবো না। এটা খুব মানে কি বলবো, এটা খুব ডিবেটেবল কোশ্চেন। বাট ঠিক আছে, এমন কিছু আউট অফ দিস ওয়ার্ল্ড ডিসিশন নয়। এটা সমস্ত কোচ করে যারা ট্রফি জেতার মধ্যে হাঙ্গার থাকে, তারা আগে দেখে যে কারা ট্রফি জেতাবে, কার বেশি চলে বোর্ডে, অনেক কিছু চলে, ঠিক আছে, অনেক কিছু পলিটিক্স চলে, সে নিয়ে অসুবিধা কিছু নেই। 4 নম্বর যে শর্তটা গৌতম গম্ভীর রাখে, এবং এটাতে আমি ফুল সাপোর্ট আছি, ফুল মানে 200% সাপোর্ট, সেটা হচ্ছে 3টে ফরম্যাটের জন্য 3টে টিম। অবশ্যই অবশ্যই ভাই, ইন্ডিয়ান ক্রিকেট টিম এত বড় প্লেয়ার সার্কেল আছে, এত প্লেয়ার, হাজার হাজার ট্যালেন্টেড প্লেয়ার আছে, ব্যাটসম্যান হোক, বোলার হোক, কিপার হোক, স্পিনার হোক, আমাদের অভাব নেই। তো কেন আমরা 3টে ফরম্যাটের জন্য 3টে আলাদা টিম রাখব? বেসিক জিনিস ভালো হবে। এক, যারা আনক্যাপ প্লেয়ার, যারা হয়তো টি20, এখন টি20 জামানায়, যারা হয়তো ভালো টি20 খেলতে পারে না, যারা একটু টাইম নিয়ে খেলে, তারা টেস্ট খেলবে। যারা মোটামুটি 100-120 স্ট্রাইক রেট নিয়ে খেলে, তারা ওয়ানডে টেস্ট মোটামুটি খেলবে, তারা টেস্টে ট্রাই করবে। যাদের 140-150+ স্ট্রাইক রেট, তারা টি20 খেলবে। আর অসুবিধে কি, তোমাদের ইন্ডিয়ান টিমেই খেলছো, হ্যাঁ, এবার তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তুমি 3টে ফরম্যাটেই খেলতে পারো, দেন ইটস ভেরি গুড, আমরা তো চাই সেটাই। বাট তুমি যখন পাচ্ছ না, তো তুমি একটার ফরম্যাটের উপরে ফোকাস করো, অসুবিধে কি, সেইখানে লেজেন্ড হও। সবাই জ্যাক ক্যালিস নয়, সবাই বিরাট কোহলি নয়, সবাই রিকি পন্টিং নয়, ভাই ঠিক আছে, ওরকম 10-12 বছরে 1-2 প্লেয়ারই আসে যারা 3টা ফরম্যাটে সমানভাবে মেরে যায়, সমানভাবে খেলে যায়, ঠিক আছে, অসুবিধে কী আছে? তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি যতটা তোমার ট্যালেন্টকে প্রকাশ করতে পারছো ততটা খেলো, অসুবিধা। তোমাকে তো পাবলিক সাপোর্ট করবে না, হ্যাঁ ও শুধু টেস্ট খেলে, এই শুধু ওয়ানডে খেলে, এই জন্য পাবলিকে কোনোদিন সাপোর্ট কমেছে? চেতেশ্বর পূজারার কি কম সাপোর্টার আছে? রাহুল দ্রাবিড়ের কি কম সাপোর্টার আছে? রাহুল দ্রাবিড়ও ওয়ানডে খেলেছে, রাহুল দ্রাবিড়ও প্রায় 12,000-এর উপরে ওয়ানডে রান আছে, সেটা কেউ দেখতে চায় না। বাট রাহুল দ্রাবিড়কে আমরা দ্য ওয়াল বলেই চিনি, টেস্টে রাহুল দ্রাবিড় মানে ব্যাস হয়ে গেল। চেতেশ্বর পূজারাকে যে কোনো কন্ডিশন নামে দাও, ব্যাস হয়ে গেল, ফ্যান বেস কমবে না ভাই, অসুবিধার কিছু। 3টে ফরম্যাটের জন্য 3টে টিম, এটা আমি অনেক দিনের ইচ্ছে যে আমরা 3টে ফরম্যাটের জন্য অস্ট্রেলিয়ার মধ্যে 3টে আলাদা আলাদা টিম বানাবো, অ্যান্ড দ্যাট ইজ প্রফেশনালিজম। এটা নয় যে এই প্লেয়ারটা বড়, এই লেজেন্ড বলে 3টে ফরম্যাটে খেলে দেয়, 1-2 ফরম্যাটে রান করছে, একটা ফরম্যাটে 0, 1, 2, 4 এরকম, কী দরকার? কোনো তো দরকার নেই। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে শর্তটা রেখেছিল জয় স্যার কাছে, সেই শর্তটা হচ্ছে না, এই যে সমস্ত ডিসিশান নেওয়া হচ্ছে, সমস্ত কাজ করা হচ্ছে, সেটা কী ভেবে? 2027 ওয়ার্ল্ড কাপ ভেবে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, 2025 WTC ফাইনাল হোক, সেখানে যারা যারা পারফরমেন্স করবে, যাদের সাথে গৌতম গম্ভীরের ম্যাচ করে। এবার ভাই গৌতম গম্ভীরের সাথে মতের মিল হওয়াটা আমার মতে খুব সোজা এবং খুব কঠিনও। দুটো জিনিস চাই, দেশকে ভালোবাসতে হবে আর টিমের জন্য খেলতে হবে, একদম বেসিক দুটো সিম্পল স্পোর্টসম্যান থিং, ওকে। কিন্তু ভাই বড় প্লেয়ার, লোকেদের ইগো অনেক সময় ক্ল্যাশ করে, সেটা আমরা আগেও দেখেছি, টিমের মধ্যেই করে, সে বেশি করে, ও আমার থেকে বেশি রান করে, ওকে ওপেনিং কোচ, আমি 2 নম্বরে কেন নামবো, অনেক কিছু ব্যাপার থাকে। তো দেখা যাক, এটাও একটা ভালো ডিসিশন, নো ডাউট, আমার কোনো অসুবিধা নেই। তো এবং বলে রাখি, এই যে 5টা শর্ত, এই 5টা শর্ত মেনেই কিন্তু জয় শাহ তাকে পথটা দিয়েছে। তো ফুল পাওয়ার নিয়ে গৌতম গম্ভীর নেমে গেছে। ইতিমধ্যে একটা খুব বেশি ডিবেটেবল বলবো না, বাট পাবলিক ডিবেট করে দিয়েছে, সূর্যা কুমার না হার্দিক পান্ডিয়া। আচ্ছা ভাই, একটা কথা বল, কেউ কি পাকিস্তানে, কেউ কি বাংলাদেশি, কেউ কি বাইরে থেকে এসে ক্যাপ্টেন হচ্ছে? কিন্তু দুটাই তো আমাদের দেশের ভাই, দুটাই মুম্বাইয়ের প্লেয়ার, তো সমস্যাটা কি? আমার যেটা মনে হয়, এবং এটা সবারই মনে হয়, যে হার্দিক পান্ডিয়ার প্লেয়ার হিসেবে নো ডাউট, ও তো ভাইস ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপেও আছে। সমস্যা হচ্ছে ওর ইঞ্জুরিটা নিয়ে, যে কোনো মুহূর্তে হার্দিক পান্ডিয়া ইঞ্জুরি খেয়ে নিতে পারে। তো যদি একটা ম্যাচ চলছে, সাপোজে ওয়ার্ল্ড কাপের ম্যাচটা চলছিল, সেটাতে হার্দিক পান্ডিয়া বাংলাদেশের সামনে বল করতে গিয়ে পড়ে গেল, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে। ওরকম যদি কোনো এশিয়া কাপ হোক বা এই যে টি20 ওয়ার্ল্ড কাপ আসছে 26-এ, যদি সাপোজ এবং হার্দিক পান্ডিয়া বল করতে এসে বা ব্যাট করতে এসে বা ফির যে কোনোভাবে অনফিল্ড ইঞ্জুরি হয়ে যায়, যদি ক্যাপ্টেনই বাইরে চলে যায়, তো তখন হ্যাঁ অপশান থাকে, সূর্যা আছে, বুমরা আছে,
অনেকে আছে, অক্ষর প্যাটেল আছে, ঠিক আছে আমি সেটা বুঝতে পারছি, বাট একটা যে প্যানিকের সিচুয়েশানে কে হবে এবং যে কোনো আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার উপর যে প্রেশার থাকে কোনো টিমে থাকে না ভাই। পাবলিকের এত এক্সপেকটেশন, আমার নিজেরও থাকে, আমার তো নেই এরকম না, আমার নিজেরও থাকে, এত এক্সপেকটেশন না এমনি প্লেয়ার প্রেসারে পড়ে যায়, স্বাভাবিক সেটা, ওকে। এবং আমার মতে যদি সূর্যা ক্যাপ্টেন হয় তাতে হার্দিক ফ্যানদের দুঃখ পাওয়ার কিছু কারণ নেই ভাই। তোদের প্লেয়ার, তোদের ফেভারিট প্লেয়ার ভাইস ক্যাপ্টেনই হবে, তোদের প্লেয়ারই ক্যাপ্টেন হতো, পান্ডিয়াই ক্যাপ্টেন হতো, কিন্তু ওই যদি ওই যে ইঞ্জুরি সব হয়েই যাচ্ছে ম্যাচের মাঝখানে, টুর্নামেন্টের মাঝখানে ইঞ্জুরি, কে রিস্ক নেবে? গৌতম গম্ভীর তো একদমই রিস্ক নেবে না, রাখবে টিমে রাখবে, কোনো সমস্যা নেই। হার্দিক পান্ডিয়াকে সব কটা ম্যাচ খেলাবে, হার্দিক পান্ডিয়া খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার। আমি বারবার বলেছি ফাস্ট বোলিং অলরাউন্ডারের প্রতি আমার একটা বিশেষ ন্যাকটা আছে, সে জাক কালিস হোক, সে হার্দিক পান্ডিয়া হোক, সে লায়েন্স ক্রুজনার হোক, যেই হোক না কেন, ফাস্ট বোলিং অলরাউন্ডারের উপর আমার বিরাট ন্যাকটা আছে। এবং আমার মতে আপাতত সূর্যাকে ক্যাপ্টেন করা হোক, হার্দিক পান্ডিয়া তো আছেই, এবং সামনে 27 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ। গৌতম গম্ভীরের অ্যাজ এ কোচ প্রথম সিরিজ, শ্রীলঙ্কার সিরিজের বেশি কিছু নেই, 3টে টি20 আছে, 3টে ওয়ানডে আছে। 3টে টি20 পালাকেলে স্টেডিয়ামে এবং 3টে ওয়ানডে আছে কলম্বো স্টেডিয়ামে, ওকে। যতদূর সূত্র দিয়ে জানা গেছে যে টি20 স্কোয়াডের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হওয়ার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সূর্যকুমার হবে, এবং ওডিআই টিমের ক্যাপ্টেন কেএল রাহুল হবে। আমি খুব ভালো লাগছে যে কেএল রাহুল আবার ব্যাক করছে, কারণ ভাই ওয়ার্ল্ড কাপের পর থেকে কেএল রাহুলের উপরে অনেক কিছু গেছে, রানও সেরকম হয়নি, অনেক কথাবার্তা টন্টিং শুনেছে, কিন্তু কেএল রাহুল যে সময় দরকার হয়েছে দায়িত্ব নিয়ে ইনিংসকে বাঁচিয়ে রেখেছে। এটাকে বুঝতে চায় না, মানে কী বলতে, একটা স্পোর্টসের প্রতি ফ্যান হলেই হয় না, পয়েন্টটা হচ্ছে বুঝতে হয় প্লেয়ার কেন করছে, ম্যাচের সিচুয়েশন কী চাই টিমের, বাইরে কি চলছে, অনেক কিছু ম্যাটার করে। যারা খেলে না, যারা কোনোদিনও ব্যাট ছোঁয়নি, জাস্ট টিভির সামনে বসে হ্যাঁ এই বাইরের বলটা কেন টাচ করলো, এইদিকে ঘুরিয়ে কেন মারলো, অনেক পাবলিক আসবে, ওদের নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ওদের নিয়ে চিন্তা কী হবে, ওদের নিয়ে চিন্তা করে আরও ম্যাক্সিমাম দুটো টুইটারে গিয়ে দুটো পোস্ট ছাড়বে, এর থেকে বেশি কি করতে পারবে না, ঠিক আছে। সচিন রমেশ তেন্ডুলকারকেও অনেকে বলেছিল যে তুমি তোমার ব্যাটিংয়ের গ্রিপ চেঞ্জ করো, লাইট ব্যাটে খেলো। ভাই সে তার 20-22 বছর, সে তার একটা সেম ব্যাটিং স্টাইলে, একটা সেম ব্যাটের ওয়েটে খেলে এসেছে। তুই তাকে বলিস যে আজ 1200 গ্রামের ব্যাটের বদলে তুমি 1150 গ্রামের ব্যাটে ব্যাট করো, মনে হচ্ছে 50 গ্রাম, এমন কিছু নয়, বাট ওই যে ব্যাট সুইংটা না, ওটা যে কোনো ব্যাটসম্যানের প্রতি খুব ইম্পর্টেন্ট, যে ব্যাট দিয়ে যে সুইংটা, লিফট করে ব্যাক লিফট করে সুইংটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওটা যদি ফিল না আসে কোনো ব্যাটসম্যান ব্যাট করতে পারবে না। তো আমি খুব এক্সাইটেড, জিজি এরা শুরু হচ্ছে, সামনে 3টে বড় চ্যালেঞ্জ আমার মতে, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, 25-এর WTC ফাইনাল এবং 26-এর টি20 ওয়ার্ল্ড কাপ, ওকে। এই 3টার মধ্যে যদি একটাও আমরা জিতে নিই, 27-এ ওয়ার্ল্ড কাপের জন্য আমরা রেডি, কোনো চিন্তার কারণ নেই। তো ভিডিও ইনফরমেটিভ লাগলে ভিডিওকে লাইক করবে, তোমাদের জিজি এরা কেমন লেগেছে এবং তোমরা কতটা খুশি গৌতম গম্ভীর ইন্ডিয়ান ক্রিকেট টিমে, বা যদি খুশি নাও হয় সেটাও কমেন্ট করে যাও এবং সাপোর্ট করো, আমাদের এই লেজেন্ড ওয়ার্ল্ডের কাছে ইন্সপায়ার্ড হয়ে সাপোর্ট করো ভাইকে। ভাই এরকম ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, নলেজেবল স্পোর্টস ভিডিও আনতে থাকবে। থ্যাংক ইউ।